যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অংশ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা। সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায়
নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। আপনাদের মাধ্যমে ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে? এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? এই যে যেভাবে দেশ চালাচ্ছে, আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট, ধর্ষণ, খুন, রাহাজানি, এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে, এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। কেন চলতে পারে না? দেখেন ভাই, কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। কেন? দেখেন ভাই, চলন্ত বাসে ডাকাত ঢুকছে, বুঝবেন, সারা রাত ভর মানে 42 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন নারীকে রাত ভর ধর্ষণ করছে। রাত ভর মানে ওই যে বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে, রাতের নাইটের বাসগুলো, সেগুলো 2 জন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো। অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না। যাক, অস্ত্রের মুখে, ঠিক আছে, ভয় পাইছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো, সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার। সে সমাজের মধ্যে কোনোদিন আর মুখ দেখাতে পারবে? হয় আত্মহত্যা করবে, না হয় কিছু একটা অঘটন ঘটাবে, বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না। এরপর যার স্ত্রীকে, যার মাকে, যার মেয়েকে ধর্ষণ করছে, তার অবস্থাটা কি হবে? তাদের অবস্থা, তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে, সমাজে মুখ দেখাতে পারবে? কোনো কিছু হবে না। তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো, হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের যে নাটকটা, সেই নাটকটা করা হয়েছে, এটা আমরা মানি। কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো, যাদের গ্রেফতার করলো, এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই? তাদেরকে গ্রেফতার করলো, আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা কি? এটা মানে ফাইজলামি। এটা কি ফাইজলামি? এটা যার ডক্টর ইউনূসের মেরে আজকে এইভাবে দর্শন করতো সারা রাত ভর, তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে, এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন? কোনোভাবে বিচারটা করতে পারতেন? তিনি কি করতেন? সাথে সাথে জনসমুখে মিডিয়াকে সামনে রেখে ক্রস ফায়ার দিয়ে দিত। কিন্তু আজকে এই অন্যর বেলায় কোনো এগিয়ে আসে না। এই জিনিসটা খুব কষ্টকর। একটা কথা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদি কোনোদিন তার কাছে পৌঁছে, একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ 20 বছর 50 বছর পর্যন্ত যেন মনে রাখেন, না হ্যাঁ ডক্টর ইউনূস দেশ চালিয়েছিল, ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন। শুধু তাই না, তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে, কেটে দিবে, এরকম একটা নিয়ম করেন। যারা রাহাজানি, চুরি, ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান, যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো বা এটা সেটা করব। যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব অল্প কয়েকদিন দেশ চালিয়েছে, অল্প কয়েকদিন, মাত্র অল্প কয়েকটা মাস চালিয়েছে। এর মধ্যে তিনি যে নিয়ম কানুন করছে, সেই নিয়ম কানুন এখন পর্যন্ত, হ্যাঁ বর্তমানে বহু আগের কথা, কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই, তার নামগন্ধ নাই, অথচ তার আইনগুলো, তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে। কিন্তু এখনো বলতেছে না ফখরুদ্দিন দেশ চালিয়েছে, এইভাবে যদি দেশ না চালায় কোনোদিন দেশ চলে না, এরকম কথা এখন পর্যন্ত আজকে সকালবেলা বলেছে মানুষগুলো। কেন সম্ভব? বোঝেন কিছু কি পরিমাণ আইন করছে, মহিলাদেরকে যেরকম আইন করছে, যেরকম চোরের আইন করছে, সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে। ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা আমার সঠিক আমার জানা নেই, হইলেও আমরা ছোট মানুষ বুঝি না ওই সময়, পরবর্তী শুনছি আর কি, আমাদের বাবা মা বা দাদাদের তাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে। তো ওইরকম আইন না করলে এভাবে দেশ চলে না। ডক্টর ইউনূস সাহেব, আপনার ভয়টা কিসের? 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই। আগের স্বৈরাচারকে কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন। অনেক স্বৈরাচারী করছে, দেশের টাকা পাচার করছে, এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি। কিন্তু সেই একই অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে, আমলের চাইতে এখন বর্তমান আমলে আর বেশি ভয়াবহ হচ্ছে। যেই পরিমাণ দুর্নীতি, রাহাজানি, খুনাখুনি, টাকা ধর্ষণ, এটা সেটা 5 বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিশাচদের কবল থেকে রেহাই পায় না।
চিন্তা করতে পারেন যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে, থাকতে পারে? চিন্তা করেন তো। আমি একটা কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যেন সে যেন হয় এই গদি ছাড়ুক, আর না হয় সে কি করুক, না হয় নির্বাচন দিয়ে দেব, এই দুইটা একটা করুক। এর বাইরে আমরা অন্য কিছু চাই না, এর বাইরে আমরা অন্য কিছু চাই না। আমরা হয় নির্বাচন, না হয় তিনি গদি ছেড়ে দেব, আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন 50টা যেন ভয় পেয়ে যেন আই হাই এটা কিভাবে সম্ভব, এরকম যেন কথা বলে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলে আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।